হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আশা করি আপনারা আমার আগের ভিডিওটা দেখেছিলেন, যেখানে আমি আমার এমআরআই সংক্রান্ত সমস্ত তথ্য দিয়েছিলাম, কিভাবে আমার এমআরআই হয়েছিল এবং এমআরআই করার সময় কি কি সাবধানতা অবলম্বন করেছিলাম। আজকে ভিডিওতে আপনাদের বলবো এমআরআইয়ের পরে কি হয়েছে। এমআরআই পরে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট আমাকে ফোন করে আমাকে জিজ্ঞেস করে যে আপনার কি এমআরআই রিপোর্টটা এসে গেছে। আমি বললাম না, আমার এমআরআই রিপোর্ট এখনও আসেনি। তো উনি আমাকে ফোর্স করতে শুরু করে যে আপনি ওনাদের ফোন করুন আর এমআরআই রিপোর্টটা দিতে বলুন। বন্ধুরা, এমন মনে হচ্ছিল যেন আমি কোনো ডক্টরকে না, আমি কোনো কাস্টমার হয়ে কিছু কিনতে গেছি আর দোকানদার নিয়ে কাস্টমারটাকে ছাড়তে চাইছে না। আমি ওনার কথা শুনে এমআরআইয়ের সেন্টারে ফোন করলাম, তাদের জিজ্ঞেস করলাম। তারা আমাকে বলল যে স্যার, আপনার এমআরআই রিপোর্টটা এখনও তৈরি হয়নি, তৈরি হয়ে গেলে আমরা একটা পিডিএফ ফাইল আপনাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। পরের দিন তারা আমাকে হোয়াটসঅ্যাপ করে একটা রিপোর্ট পাঠায়। হোয়াটসঅ্যাপটা আমি চেক করে দেখি, পিডিএফ ফাইলটা ওপেন করে দেখলাম যে এমআরআই রিপোর্ট শো করছে যে আমার সিম্পল ফিস্টুলা আছে। তা আপনাদের এই ক্ষেত্রে বলে রাখি, ফিস্টুলা 5 প্রকারের হয়, গ্রেড 1 থেকে নিয়ে গ্রেড 5 পর্যন্ত। তো গ্রেড 1টা হচ্ছে সিম্পল ফিস্টুলা, তারপরের ফিস্টুলাগুলো কমপ্লেক্স ফিস্টুলা। কমপ্লেক্স মানে যেগুলো সার্জারি করতে বেশি সাবধান হতে হয়, বা সার্জারিটা একটু কমপ্লেক্স হয়, একটু বেশি সময় লাগে এবং সারার চান্সেস খুব কম থাকে। আর সিম্পল ফিস্টুলার সার্জারি খুবই ইজি এবং খুব দ্রুত গতিতে সেরে যায়। তো আমার রিপোর্ট তাই বললো যে আমার সিম্পল ফিস্টুলা আছে। কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, ডক্টর আমার অপারেশন করে পরে বলছে যে আপনার ডক্টর যখন অপারেশন করে নিল, করার পরে আমার যে রিপোর্টটা তৈরি করলো ওতে লিখছে কমপ্লেক্স ফিস্টুলা। তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে এমআরআইতে সিম্পল বলছে, ডক্টর বলছে কমপ্লেক্স। তাহলে আপনি ভাবুন, তাহলে এত টাকা দিয়ে যে আমি একটা এমআরআই করলাম, তো ওই এমআরআইয়ের কি কোনো মূল্যই নেই? তার মানে ডক্টর যেটা লিখছে সেইটাই ঠিক আর আমার এমআরআই রিপোর্ট সম্পূর্ণ ভুল। তাহলে এমআরআই রিপোর্টে যদি ভুল তথ্য আসে, তাহলে এমআরআই করার দরকারটাই কি? ডাক্তারই ডাইরেক্ট অপারেশন করে দিতে পারে, তাই না? তারপরে কি হয়, আপনার যদি মেডিকেল ইন্স্যুরেন্স থাকে তাহলে তো আপনার হ্যারাসমেন্ট আলাদা আছে। ডাক্তাররা ভালো করেই জানে যে ওনারা যদি সিম্পল ফিস্টুলা শো করে তাহলে মেডিকেল ইন্স্যুরেন্স থেকে বেশি টাকা নিতে পারবে না, আর যদি কমপ্লেক্স শো করে তাহলে মেডিকেল ইন্স্যুরেন্স থেকে বেশি টাকা অর্জন করতে পারবে। কারণ আপনারা তো ভালো করেই জানেন আজকালকার ডাক্তাররা চেষ্টা করে পেশেন্টদের কাছ থেকে কতটা বেশি টাকা নিয়ে নিতে পারে। তো আমারও তাই হলো, আমার মেডিকেল ইন্স্যুরেন্স ছিল আর ডাক্তাররা চেষ্টা করলো যে কমপ্লেক্স দেখিয়ে মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে বেশি টাকা নিয়ে নিতে পারবে। ভালো কথা, আমার অপারেশন ডেট এলো। অপারেশনের ডেটের একদিন আগে দেখি আমার কাছে অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট বলছে আমাকে, যদি আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স থেকে ফোন করে, যদি আপনার কাছে কোনো রকমের তথ্য চায় যে আপনার কি হয়েছে বা কি অপারেশন হতে চলেছে, কি কি ডকুমেন্টস আপনার কাছে আছে, এমআরআই রিপোর্ট, এক্সরে রিপোর্ট, ব্লাড রিপোর্ট, যদি কিচ্ছু কি চায়, আপনি কোনো জিনিস ওনাদের সঙ্গে শেয়ার করবেন না। আপনি শুধু বলবেন যে আমি ডাক্তার দেখিয়েছি, ডক্টর আমাকে বলেছে একটা অপারেশন করতে হবে, ব্যাস এইটুকু বলে ছেড়ে দেবেন। কোনো তথ্য ওদের সঙ্গে শেয়ার করবেন না। তাহলে আপনি বুঝতেই পারছেন এইখানেও কোনো একটা ব্যাপার আছে। আমি তো পুরো প্রসেসটা যেন মনে হচ্ছিল যেন একটা সাজানো ব্যাপার, সাজানো মানে একটা অথেন্টিসিটি কিছু নেই, লুকোচুরির ব্যাপার। যে এরম হতে পারে যে আমি যদি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে ডকুমেন্টসগুলো দিয়ে দিই, তারা ডকুমেন্টস দেখে বুঝতে পেরে যাবে যে আমার সিম্পল ফিস্টুলা আছে। তারা হয়তো টাকা অ্যাপ্রুভ নাও করতে পারে অতটা, যত টাকা অ্যামাউন্ট ডাক্তাররা বা হসপিটাল দাবি করছে। তো আমি তাই বললাম, আমি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে কিছু বললাম না। সন্ধেবেলা দেখি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমার কাছে মেসেজ এলো যে হসপিটাল থেকে একটা 1,25,000 টাকার ক্লেম এসছে, যার জন্য তারা 40,000 টাকা ইনিশিয়ালি অ্যাপ্রুভ করে দিয়েছে। তারা বললো বাকি টাকাটা অপারেশন হওয়ার পরে ডিসচার্জ হওয়ার সময় হিসাব হবে। তো আপনি বুঝতেই পারছেন, পেশেন্ট পার্টি হিসাবে আমারও মনে একটা টেনশন ছিল যে 40,000 টাকা তো দিয়ে দিল, বাকিটা কি হবে? যদি ডিসচার্জের সময় তারা না দেয়, তো তাহলে তো বাকিটা পুরো আমাকে নিজের পকেট থেকে দিতে হবে। তাও আমি ভাবলাম, সেই যখন অপারেশন করব ভেবেই নিয়েছি, এমআরআই করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে, তাহলে আর কিছু পিছিয়ে লাভ নেই, অপারেশনটা করিয়েই নিই। তো আমি গেলাম, অপারেশন হয়ে গেল। অপারেশন হওয়ার পরে যা হলো বন্ধুরা, আপনাদের কি বলবো। অপারেশন হওয়ার পরে আমাকে আমার বেডে এনে রেখে দিল। তারপরে দেখছি কেউ আমাকে কোনো রকমের কিছু জিজ্ঞাসাও করছে না, কোনো মেডিসিন নেই, কিচ্ছু নেই। আমি বসে আছি তো বসেই আছি, শুধু টাইমে টাইমে খাবারটা চলে আসছে। ডিনারের সময় ডিনার চলে আসছে, ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্ট চলে আসছে।
অথচ কোনো মেডিসিন কিচ্ছু নেই। আমার যেখানে অপারেশন হয়েছে ওখান থেকে রস বেরোচ্ছিলো, অল্প ব্লিডিংও হয়েছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না আমাকে। এবং কোনো ডক্টরও নেই যে ডক্টর ভিজিটে এসে আমাকে জিজ্ঞেস করবে, এবং অপারেশনের পরেও ডক্টর আমার কাছে আসেনি জিজ্ঞেস করার জন্য যে আমি কেমন আছি। পরের দিন আমার ডিসচার্জের প্রসেস শুরু হলো। আমি ভাবলাম আমার ডিসচার্জ হয়ে যাবে, তো আমি সকাল থেকে ওয়েট করছি যে এই ডিসচার্জ হবে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন না, সকাল থেকে সন্ধে হয়ে গেল, আমার ডিসচার্জ হতে হতে সন্ধে 7টা বেজে গেল। তো আমি যখন হসপিটালকে জিজ্ঞেস করছি, হসপিটাল আমাকে বলছে যে আমরা তো ক্লেম সকালেই পাঠিয়ে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত আপনার ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেমটা অ্যাপ্রুভ করবে না আমরা আপনাকে ডিসচার্জ করতে পারবো না। তো আমি তো এখানে টেনশনে পড়ে রয়েছি যে এত টাকার অ্যামাউন্ট আছে, অ্যাপ্রুভ না করলে তাহলে তো আমাকে নিয়ে পকেট থেকে দিতে হবে। তো তারপরে সন্ধেবেলা আমি যখন ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন করলাম, তারা বলছে দেখুন আপনার তো হসপিটালের সঙ্গে 1,25,000 টাকার কথা হয়েছিল, কিন্তু তারা এখন 1,50,000 টাকার একটা ক্লেম রিকোয়েস্ট পাঠিয়েছে। এই জন্যই আমরা হসপিটালকে আবার বিলটাকে রিটার্ন ব্যাক করেছি, তাদের বলেছি বিলটা ঠিক করে রিভাইজ করে পাঠান, তাহলেই আমরা ক্লেমটা অ্যাপ্রুভ করব। তো লাস্টলি আমার 1,26,000 সামথিংয়ের বিল হয়েছিল, 1,25,000 টাকা অ্যাপ্রুভ হয়েছে, আর কিছু টাকা আমাকে নিয়ে পকেট থেকে দিতে হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আমি ডিসচার্জ হয়ে গেলাম। কিন্তু আপনাদের বলে রাখি, ফিস্টুলা যখন আপনারা অপারেশন করাবেন, অপারেশনটাই কিন্তু মেজর পার্ট নয়, মেজর পার্টটা হচ্ছে অপারেশনের পরের পার্টটা, এবং অপারেশনের পরের পার্টটাতেই আসল খেলাটা শুরু হয়। এবং অপারেশনের পরেই কিভাবে দিনের পর দিন আমার কাছে কত টাকা খরচা করানো হয়েছে, কত টাকা আমার কাছ থেকে শোষা হয়েছে, আপনাদের পরের ভিডিওতে বলবো। বন্ধুরা, আপনারা সাথে থাকবেন আমি নিশ্চয়ই আপনাদের সমস্ত তথ্য দেবো। আর আপনারা যদি কিছু জানতে চান, এক্সট্রা কিছু যদি জানতে চান বা আপনার বক্তব্য জানাতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আমি আরও বেশি আপনাদের জন্য এইভাবেই ইনফরমেটিভ ভিডিও আনতে পারি। ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য।